আসসালামু আলাইকুম সুপ্রিয়, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ বিডি ইউটিউব চ্যানেল। চলো আজকে হচ্ছে আমরা তোমাদের ক্লাস 7-এর জন্য তোমাদের সায়েন্স ইনভেস্টিগেটিভ যে বইটা রয়েছে, দ্যাট মিন্স বিজ্ঞান অনুসন্ধানী বই, আমরা সেই বইটা নিয়ে একটু নড়াচড়া আলোচনা করবো, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। আমরা হচ্ছে আজকে অধ্যায় 15, দ্যাট মিন্স পৃথিবী ও মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। চলো আমরা আমাদের আজকের লেকচার শুরু করি। সো কী রয়েছে দেখো, আমরা কি পড়বো এই অধ্যায়ে। এই অধ্যায়ের শেষে আমরা জানতে পারবো হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণার ক্রমবিবর্তন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি কীভাবে হইল, নক্ষত্রের জন্ম মৃত্যু নিয়ে অতীতের বিভিন্ন ছবি আমাদের দেখাবে, এই আর কি। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণার ক্রমবিবর্তন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। মানুষ সবসময় কৌতূহলী, তাই প্রাচীনকালে মানুষ যখন মানুষ তার চারপাশে প্রকৃতি দেখতো, তখন তারা নিজেদের মতো একটি বিশ্ব ব্রহ্মাণ্ড কল্পনা করে নিত। তাদের কাছে মনে হতো পৃথিবীটাই বুঝি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। সেটা সমতল এবং আকাশ পৃথিবীকে বাটির মতো ঢেকে রেখেছে। সেই আকাশে চাঁদ, সূর্য এবং ছোট বড় নক্ষত্র, গ্রহ লাগানো থাকে। সেগুলো সেখানে নড়াচড়া করে। হ্যাঁ, যেমন দেখো না, তারাগুলা বা চাঁদগুলা, হ্যাঁ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, হ্যাঁ, চলাচল করতেছে। সো ওরা ভাবতেছে এরকম নড়াচড়া করে, এরকম ভাবতেছে। হ্যাঁ, সো কী মনে করতো কি পুরো বিশ্ব হচ্ছে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, উপরে আকাশটা হচ্ছে বাটির মতো ঢেকে রাখছে আমাদের, যেমন আমরা কোনো একটা খাবারকে ঢেকে রাখি ওরকমভাবে, এবং চাঁদ, সূর্য এগুলো হচ্ছে একটা অপরটা লাগানো আছে, বুঝছো? হ্যাঁ, যেমন আমরা প্লেট দিয়ে কিছু লাগাই, ওরা এরকম ভাবতো লাগানো আছে, নড়াচড়া করে এরকম। সো মানুষের কৌতূহল এরকম ছিল, এক সময় প্রাচীনকালে একদম। হ্যাঁ, ধীরে ধীরে চিন্তাশীল বিজ্ঞান মনস্ক মানুষেরা বুঝতে পারল পৃথিবী সমতল নয়, এটা গোলাকার। কাজেই তারা ধরে নিলেন পৃথিবীর বাইরে গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য পৃথিবীকে ঘিরে ঘুরছে। যেহেতু গোলাকার মানে ঘুরতেছে, ওকে, তারা নানা ধর্মগ্রন্থ দিয়ে তার পক্ষে যুক্তি দিলেন। এভাবে কয়েক হাজার বছর কেটে যাবার পর বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে আসলে পৃথিবী সব কিছুর কেন্দ্রবিন্দু নয়, সূর্য হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু। প্রথমে ওরা ভাবতো পৃথিবী মনে হয় কেন্দ্রবিন্দু, পৃথিবীকে ঘিরে সব কিছু ঘুরতেছে, কিন্তু না, পরে চিন্তা করলো কি না, সূর্য হচ্ছে কেন্দ্রবিন্দু এবং পৃথিবী সহ অন্যান্য গ্রহ, নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তার মানে সেন্টারকে সূর্য। এই তথ্যটি প্রচলিত ধর্মবিশ্বাসের এতই বিরুদ্ধে যে শুধু এটি বিশ্বাস করার জন্য বিজ্ঞানীদের পুড়িয়ে মারা হয়েছিল, ঠিক আছে? গ্যালিলিওর মতো বড় বিজ্ঞানীকেও দোষী সাব্যস্ত করে বন্দী করে রাখা হয়েছিল। মাত্র 1992 সালের 31 অক্টোবর তাকে ক্যাথলিক চার্চ শেষ পর্যন্ত ক্ষমা করেছে। এটা লাগবে না, এটা ইতিহাস। সো আমরা এটুকু একটু স্কিপ করতেছি, আমরা এখানে চলে আসি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। ওকে, এটাই আমাদের ইম্পর্ট্যান্ট। তোমরা নিশ্চয়ই কখনো না কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে সেখানে অসংখ্য নক্ষত্রকে জ্বলজ্বল করতে দেখেছো। তোমরা তখন হয়তো অবাক হয়ে ভেবেছ এই তারাগুলো কোথা থেকে এসেছে এবং এগুলো না জানি কত দূরে আছে। মেঘমুক্ত রাতে আকাশে যখন চাঁদ থাকে না, তখন সেই অন্ধকার আকাশের এক মাথা থেকে অন্য মাথায় অসংখ্য নক্ষত্রকে কুয়াশার সাদা চাদরের মতো বিস্তৃত হয়ে থাকতে দেখা যায়। এটি হচ্ছে ছায়াপথ, মানে যে পথে এই নক্ষত্রগুলো থাকে সেটা কি আমাদের ছায়াপথ, আমাদের গ্যালাক্সি। অসংখ্য নক্ষত্র যখন মহাকর্ষ বলের সঙ্গে একসঙ্গে আটকে থাকে, দেখো মহাকর্ষ বল মানে কি, একটা অপরটাকে আকর্ষণ করতেছে, একটা বস্তু অন্য বস্তুকে কী করে, আকর্ষণ বা অ্যাট্রাকশন করে রাখে। হ্যাঁ, সো অসংখ্য নক্ষত্র যখন মহাকর্ষ বলে একসঙ্গে আটকে থাকে সেটাকে বলা হয় গ্যালাক্সি। তো গ্যালাক্সি কি, অসংখ্য নক্ষত্র, অনেক অনেক স্টার মানে নক্ষত্র, হ্যাঁ মানে তারা যখন মহাকর্ষ বলের প্রভাবে আটকে থাকে, এরকম বিষয়টা। কেন এরা থাকে, হ্যাঁ, কেন একটা থেকে একটা ছুটে চলে যায় না, একটা তারা এখানে কেন, হ্যাঁ, দৌড় দিয়ে অন্য জায়গায় চলে যায় না কেন, কেন এরা একটা গ্রহের মধ্যেই সীমাবদ্ধ আছে, কেন একে অপরকে ছেড়ে যায় না? কারণ হচ্ছে এদের মধ্যে একটা একটা আকর্ষণ আছে। সেই আকর্ষণ কি, মহাকর্ষ বল। হ্যাঁ, এই আকর্ষণটা, সো এই আকর্ষণ কী করে, একে আকর্ষণ করে, এই জন্য ওরা একে অপরকে আকর্ষণ করে বলে, হ্যাঁ, সবগুলা স্থির থাকে এবং চলে যায় না, ওকে, আটকে থাকে। সো একে বলা হচ্ছে গ্যালাক্সি। একটা দালানের ভেতরে থাকলে যেরকম দালানটা বাইরে থেকে কেমন দেখায় সেটা বোঝা যায় না, ঠিক তেমনও আমরাও আমাদের গ্যালাক্সির ভিতরে থাকি বলে সেটা আসলে কেমন তা আমরা জানি না। দালানের ভিতরে তুমি আসো, দালানটা কেমন তুমি বুঝতে পারবা, বাইরে থাকলে বুঝতে পারতা, তাই না? সো তেমনই গ্যালাক্সি কেমন আমরা বুঝতে পারি না, কারণ হচ্ছে আমরা তো গ্যালাক্সির মধ্যেই আছি, কি বুঝবো কীভাবে? হ্যাঁ, এরকম আর কি। কিন্তু বিজ্ঞানীরা সেটা দেখতে কেমন সেটা অনুমান করে বের করেছেন এবং তারা এখন জানেন এই গ্যালাক্সির 100 বিলিয়ন নক্ষত্রের মধ্যে
এক পাশে পড়ে থাকা একটি খুবই সাদামাটা একটি নক্ষত্র হচ্ছে সূর্য। মানে হচ্ছে এই গ্যালাক্সিতে প্রায় 100 বিলিয়ন নক্ষত্র রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সূর্য। তার মানে সূর্য নিজেও একটা নক্ষত্র। নক্ষত্র কি জানো? যার নিজের আলো আছে তাই হচ্ছে নক্ষত্র। ওকে, যদি আমরা শরৎকালে কিংবা শীতকালে আকাশের দিকে তাকাই তাহলে আমরা আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডাকে দেখতে পাবো। একটা প্রশ্ন লিখে রাখো। প্রথম কথা হচ্ছে গ্যালাক্সি কি, নক্ষত্র কি, দেন হচ্ছে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি কোনটা, এটা। তো এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবা, দেন লেখার পর আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্নগুলো লিখে তার অ্যান্সারগুলো লিখাও, পোস্ট করবো, আমি দেখবো সেগুলো, ঠিক আছে? তো দেখো, তাহলে শুধু অ্যান্ড্রোমিডা নয়, আরও অনেক গ্যালাক্সি দেখতে পাবে। ও কীভাবে? যদি টেলিস্কোপ দেখি, আমরা টেলিস্কোপে তাকাই, হ্যাঁ, মাইক্রোস্কোপ বা টেলিস্কোপে তাকাই, তাহলে অনেক গ্যালাক্সি আমরা দেখতে পারবো। কারণ কি, কাছেরটা দেখতে পাই ঠিক আছে, কিন্তু আমরা তো দূরেরটা দেখতে পাই না। সো টেলিস্কোপ থাকলে সব কিছু অনেকগুলোকে দেখতে পারবো আর কি আমরা। যদি অনেক ভালো টেলিস্কোপ দিয়ে মহাকাশে আরও গভীরে তাকানো যায়, আরও অনেক গ্যালাক্সি দেখা যাবে, মনে হবে গ্যালাক্সির বুঝি কোনো শেষ নেই, এরকম। সো অনুমান করা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অংশটুকু আমরা দেখতে পাই সেখানেই প্রায় 1 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, যেটা আমরা দেখতে পাই হয় টেলিস্কোপ দিয়ে বা অন্য কোনো উপায়ে। ওইখানেই প্রায় 1 ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, দেন ট্রিলিয়ন, সো হিউজ, হ্যাঁ। সো 1 ট্রিলিয়ন গ্যালাক্সি অলমোস্ট রয়েছে। তাহলে আমরা যেগুলো দেখি না তাতে আরও অনেক আছে না? চিন্তা করো কত আছে তাহলে, হ্যাঁ। ওকে, বিগ ব্যাংটা থিওরি। ওকে, হাবল নামে একজন বিজ্ঞানী এই গ্যালাক্সিগুলোকে পর্যবেক্ষণ করে সবার আগে লক্ষ্য করলেন সেগুলো পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যদি দেখা যায় সবগুলো গ্যালাক্সি পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তার অর্থ একসময় সবগুলো গ্যালাক্সি নিশ্চয়ই এক জায়গায় ছিল। আস্তে আস্তে এই গ্যালাক্সিগুলো কী হচ্ছে, একটা থেকে একটা দূরে সরে যাচ্ছে। মানে এক সময়ে এক জায়গায় ছিল, এখন কি হচ্ছে, একটু দূরে দূরে সরে যাচ্ছে, তাই বলতেছে। হাবলের এই যুগান্তকারী পর্যবেক্ষণ থেকে পৃথিবীর বিজ্ঞানীরা বুঝতে পারলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিশ্চয়ই একটি প্রসারণ দিয়ে শুরু হয়েছে। তার মানে কি? প্রসারণ মানে কি? এক্সপান্ড হওয়া। মনে করো এরকম একটা বস্তু আছে, এটা আস্তে আস্তে কী হবে, একটু বড় হবে, একটু প্রসারণ হইলো, আরেকটু বড় হবে, আরেকটু প্রসারণ হইলো, হ্যাঁ, আরও বড় হবে, একে প্রসারণ বলা হয়। সো পৃথিবী এরকম প্রসারণ হচ্ছে, মানে গ্যালাক্সি এরকম প্রসারিত হচ্ছে, ঠিক আছে? দেখো, সো আমরা পড়লাম হচ্ছে কোথায়, এখানে। তারা হিসাব করে বের করলেন এই প্রসারণটি শুরু হয়েছে আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন বিগ ব্যাং। ওকে, বলা যেতে পারে এই বিগ ব্যাং দিয়েই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল। শুরুতে সেটি ছিল অচিন্তনীয় ঘনত্ব আর অবিশ্বাস্য তাপমাত্রার ক্ষুদ্র একটি বিশ্ব ব্রহ্মাণ্ড। ওকে, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল কেমন আগে? খুবই ক্ষুদ্র ছিল, বেশি ঘনত্ব ছিল আর অনেক বেশি তাপমাত্রা ছিল। ওকে, ছোট একটা বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল। বিগ ব্যাং দিয়ে এর প্রসারণ শুরু হয়, মানে কি, এটা বিস্ফোরণ হয় এর প্রসারণ হয়। বিস্ফোরণ হলে কি হয়? প্রসারণ হয়, ঠিক আছে, প্রসারিত হয়, এটা শুরু হয়। অনুমান করা হয় যে অংশটুকু এখন আমাদের দৃশ্যমান বিশ্ব ব্রহ্মাণ্ড সেটি শুরুতে ছিল একটি কমলা লেবুর মতো বড়, কত ছোট ছিল, কিন্তু এখন কত বড় হয়ে গেছে, মানে কি, প্রতিনিয়ত এটা বেড়ে যাচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ড যতই বড় হতে লাগলো তবে তার পৃথিবীর তাপমাত্রা ততই কমতে শুরু করলো। মানে এক সময় কী ছিল এরকম, তাহলে মুছে দিই আমরা, হ্যাঁ। এক সময় হচ্ছে পৃথিবী মনে করো এরকম ছিল কমলালেবুর মতো, হ্যাঁ, তো মানে গ্যালাক্সি আর কি, হ্যাঁ, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড আর কি। তো এখানে তাপমাত্রা ছিল সাপোজ ধরলাম 300 ডিগ্রি সেলসিয়াস। এটা মনে করো বড় হইলো, তাপমাত্রা কি একটু বেশি সরা যাবে না? তাপমাত্রা কমে যাবে না? তখন কি মনে করো 200 হয়ে গেল এরকম। তো যত বড় হবে তত তাপমাত্রা কী হয়, কমতে থাকবে অবশ্যই, এটা বলছে এখানে, হ্যাঁ। সো তার তাপমাত্রা ততই কমতে শুরু করলো। সেই প্রসারণের কারণে আমাদের ছোট কমলার মতো সাইজের বিশ্ব ব্রহ্মাণ্ডটির আকার এখন 100 বিলিয়ন আলোকবর্ষের মতো, মানে অনেক বেশি। ওকে, দেখো কি বলছে, একটু আমরা এইটা একটু পড়ি। 1 বছরে আলো যতটুকু দূরত্ব যায় সেটা হচ্ছে 1 আলোকবর্ষ। ওকে, যখন অনেক বড় দূরত্ব মাপতে হয় তখন সেটি মিটার কিলোমিটারে না মেপে আলোকবর্ষে মাপা হয়। মানে আলোক আমরা মাপবো কোনো কিছু, ঠিক আছে, দূরত্ব মাপবো আমরা, হ্যাঁ, ছোটো দূরত্ব মিটার কিলোমিটার সেন্টিমিটার এরকম মাপতে পারি, সরি। বা যদি অনেক বড় দূরত্ব হয় তখন আমরা আলোকবর্ষে মাপি। ওকে, সো 1 বছরে আলো কিন্তু অনেক বেশি দূরত্ব যায়, অনেক যায়। তো এইটা হচ্ছে আলোকবর্ষ। তো আলোকবর্ষ কি, এটা প্রশ্ন, এটা, হ্যাঁ, লিখে রাখবা খাতায় এবং অ্যান্সার লিখবা যে আলোকবর্ষ কি এটা। সো ওকে,
বিগ ব্যাং শুরু হওয়ার 1 সেকেন্ডের ভেতরে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন তৈরি হয়ে গেলেও সেগুলো মিলে কোনো পরমাণু তৈরি হতে পারছিল না। তার মানে কি আমরা জানি কি পরমাণু কী দ্বারা তৈরি হয়? ইলেকট্রন প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি হয়। কারণ তাপমাত্রা এত বেশি ছিল যে সেই তাপমাত্রায় পরমাণুগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছিল। মানে কি বলো তো? এই দেখো, এই পরমাণুগুলো কি হচ্ছে, এই যে ইলেকট্রন, দেখো পরমাণু হতে কি লাগবে? ইলেকট্রন প্রোটন নিউট্রন। ওকে, যখন এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসারণ শুরু হইল, তখন ইলেকট্রন প্রোটন নিউট্রন, এটা ইলেকট্রন, এটা প্রোটন, এটা নিউট্রন, হ্যাঁ, এগুলো তৈরি হইল। তো এগুলো মিলে কি হবে? তিনটা মিলে কি হবে? এটা পরমাণু হবে। পরমাণু হবে যে হতে পারতেছিল না, কেন পারতেছিল না? এত তাপমাত্রা ছিল, এগুলো সব গলে যাচ্ছিল। পরমাণু হবে কেমনে দিলে? এটা সমস্যা ছিল। ওকে, তাই বলছে। ওকে, কাজেই বিশ্বব্রহ্মাণ্ডকে তাপমাত্রা কমার জন্য অপেক্ষা করতে হলো। যত সময় যাতে থাকলো, তাপমাত্রা কমতে থাকলো, আর বিশ্বব্রহ্মাণ্ড প্রসারিত হতে থাকলো। হ্যাঁ, প্রায় কত 338 লাখ মেবি, দেখবা কত আছে এখানে, 3,80,000 নাকি 38 দেখবা। হ্যাঁ, ওকে, বছর পর তাপমাত্রা যখন যথেষ্ট কমেছে, তখন পরমাণুগুলো তৈরি হতে শুরু করলো। যখন তাপমাত্রা অনেক বেশি কমেছে, তাপমাত্রা যখন অনেক বেশি কমা হয়ে গেছে, তখন পরমাণুগুলো তৈরি হতে লাগলো। কারণ যখন কী হলো না, তখন হচ্ছে ওগুলো এই যে খণ্ডবিখণ্ড হচ্ছিল না, তখন ঠিকঠাক ছিল। হ্যাঁ, কারণ তখন হচ্ছে তাপমাত্রা কম ছিল। এবার পরমাণু তৈরি হলো এই আর কি। তখন আমাদের আস্তে আস্তে জীবন জীবিকায় যেগুলো আসলো আর কি, হ্যাঁ, এগুলো জীবন চলে আসলো আস্তে আস্তে, হ্যাঁ, প্রাণ সৃষ্টি হইলো। তোমরা নিশ্চয় অনুমান করতে পারছো সবার প্রথমে তৈরি হয়েছিল সেটা হচ্ছে কি? হাইড্রোজেন। তার মানে কি? এটা একটা প্রশ্ন। সবার প্রথমে কোন পরমাণু তৈরি হয়েছিল? সেটা হচ্ছে হাইড্রোজেন। কিন্তু পুরো বিশ্বব্রহ্মাণ্ডে তখনও ঘুটঘুটে অন্ধকার ছিল। তার কারণ তখন পর্যন্ত কোনো নক্ষত্রের জন্ম হয়নি। নক্ষত্র জন্ম হতে হবে। নক্ষত্র মানে কি? যার নিজস্ব আলো আছে। তো আলো আছে এমন কেউ নাই, মানে নক্ষত্র পৃথিবীতে বিশ্বব্রহ্মাণ্ডে নাই, এই গ্যালাক্সিতে নাই। তাহলে কি কোনো আলো থাকবে না? তখন কি ছিল? অন্ধকার ছিল, এবং সূর্য চাঁদ এগুলো ছিল না। হ্যাঁ, বিশ্বব্রহ্মাণ্ডকে আলোকিত করার জন্য কোনো নক্ষত্র তখন জ্বলে ওঠেনি। ওকে, তো আমরা এখন দেখবো নক্ষত্রের জন্ম কীভাবে হইলো, জন্ম মৃত্যু। ঠিক আছে, কত বড় এটা আমরা আজকে দেখবো। আল্লাহ, এত বড় কেন? ওয়াও, না আজকে আমরা যাচ্ছি না, ঠিক আছে, সামনে। হ্যাঁ, সো বেশি বড় না অধ্যায়টা। শেষ প্রায়, আমরা নেক্সট লেকচারে শেষ করে দেবো এটা, ঠিক আছে। সো এই তো যে প্রশ্নগুলো বলা হয়েছে, প্রশ্নগুলো তোমরা লিখে রাখবা, লিখে খাতায় লিখবা, অ্যান্সার লিখবা, দেন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত দিয়ে দিবা। ওকে, ফেসবুক গ্রুপ প্লাস ফেসবুক পেজ, ওইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম।